তো কারো কিছু কোশ্চেন আছে, জিজ্ঞাসা আছে? নেই তো? ওকে, তো দেখো আমরা বিভিন্ন টাইপের প্রবলেম আলোচনা করব আজকে, বিভিন্ন ধরনের প্রবলেম। তারপর আমরা আমাদের যেটুকু অংশ বাকি আছে, বিশেষ করে আমরা এখনো আলোচনা করতে চাই অনেকগুলো অংশ, এখন কয়েকটা বেশ ভালো প্রবলেম পেয়েছি, সেগুলো আলোচনা করে নিই। তারপরে আমরা যেটা বাকি আছে, বিশেষ করে আমাদের রিজিডের বাকি আছে অংশ, সেই রিজিডের কিছু অংশ আলোচনা করবো, স্ট্যাটিক্স এর কিছু আলোচনা করবো, যতটা এগোতে পারবো। এরকম একটা কোশ্চেন আছে, ধরো যে বলছে a particle move along the x-axis, in a force field, সবাই লিখবে, with potential v equal to 1/2 alpha into x square minus x. Then the equilibrium point is option A 0, option B half, option C minus half, option D none. দেখো কোশ্চেনটা আসলে কিছুই নেই, আমাদের এখানে আলফা গ্রেটার দেন 0 বলা আছে, কনস্ট্যান্ট। শুধু একটা টার্মের জন্য তোমাদের কাছে নতুন মনে হতে পারে, উইথ পোটেনশিয়াল বলা আছে। অ্যাকচুয়ালি আমরা এখানে x কে x অ্যাক্সিস বরাবর বলেছি, অ্যালং x অ্যাক্সিস, এবং ডিসপ্লেসমেন্টটা বা ডিসটেন্সটা আমরা x হিসাবে ঠিক করতে পারি, v টাকে ভেলোসিটি হিসাবে ঠিক করতে পারি। তো ইকুইলিব্রিয়াম পয়েন্টস বলতে স্টেবল আনস্টেবল এইগুলো বোঝায়। তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলতে মূলত আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করতে হবে, আর কিছু না। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমাদের কি আসবে না, আমাদের v ইকুয়াল টু দেয়া আছে হাফ আলফা ইনটু x স্কয়ার মাইনাস x। তো dv বাই dx ইকুয়ালস টু একদম ইজি অঙ্ক, হাফ আলফা ইনটু 2x মাইনাস 1। তো 2x মাইনাস 1, তো dv বাই dx ফর ইকুইলিব্রিয়াম dv বাই dx ইকুয়াল টু 0। সো আলফা তো গ্রেটার দেন 1, গ্রেটার দেন 0 বলেছে, তাহলে আলফা 0 হতে পারে না। 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 1। তাহলে অঙ্ক প্রবলেম নেই, সমস্যা নেই, কিন্তু আমাদের বুঝতেই সমস্যা যে আমরা কি করব। এই জায়গাটায় তোমাদের সমস্যা হতে পারে, তাই আমি বলে দিলাম। এবারে আসছি আর একটা প্রবলেমে, যে এরকম দেওয়া আছে, find the degrees of freedom, বা find the number of degrees of freedom, শুধু ডিগ্রিজ অফ ফ্রিডম বললে হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম ফর এ রিজিড বডি। আমি আগেই বলেছি আমি কিছু প্রবলেম আলোচনা করে নিচ্ছি, তারপর আমি আবার থিওরিটিক্যাল পার্টে আসছি। রিজিড বডি which is fixed and the number of degrees of freedom or a rigid body such that, বা for which করতে পারি, body for which 1 point fixed but can move in space about this point. Will be option A 1, option B 2, option C 3, option D 4। দেখো কোশ্চেনটাতে কিছুই মাথা মুন্ডু খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে একটা রিজিড বডি যে কিনা একটা পয়েন্টে ফিক্সড রয়েছে এবং সেই পয়েন্টটাকে মুভ করে
সেই পয়েন্টটাকে ফিক্স করে একটা স্পেসে মুভমেন্ট করতে পারে বা মুভ করতে পারে। ব্যাপারটা এরকম দেওয়া আছে। এখন দেখো, আমাদের যদি কোঅর্ডিনেট নিয়ে নেই, দুটো পয়েন্ট যদি আমি নিয়ে নিই, তাহলে কি হবে? আমাদের the number of degrees of freedom for a rigid body, অ্যাকচুয়ালি কোশ্চেনের উত্তর এখানেই রয়েছে। রিজিড বডি, আর একটা কোশ্চেন হচ্ছে স্পেস। তো স্পেস এবং রিজিড বডি বলা মানে আমাদের বুঝতে হবে যে আমাদের 3 ডাইমেনশনাল প্রবলেমের কথা বলা হচ্ছে। তো 3 ডাইমেনশনাল, তো ডাইমেনশনটাই তো আমাদের রিপ্রেজেন্টেড ডাইমেনশন, মানে কি আমাদের এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এবং জেড কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা পুরো যে প্রবলেম সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে, সেটা যে কোনো কার্টেসিয়ান ইকুয়েশন হতে পারে, অর্থাৎ 3টে ভেরিয়েবল বা 3টে অ্যাক্সিসের রেসপেক্টে আমরা মেজারমেন্ট করতে পারি যে কোনো রিজিড বডির মুভমেন্ট। তো একটা পয়েন্টে ফিক্স রয়েছে আর মুভ করছে, তো করতেই পারে। তো একটা পয়েন্টে ফিক্স রয়েছে আর মুভ করেছে, আমাদের স্ফিয়ারও হতে পারে, আমরা তো জানি স্ফিয়ার হতে পারে। একটা পয়েন্ট ফিক্স রয়েছে আর সেটা ওই পয়েন্টটাকে করে মুভ করছে রিজিড বডি, তাহলে সেখানে আমাদের কতগুলো কোঅর্ডিনেট লাগছে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এবং জেড কোঅর্ডিনেট। তো 3 ডাইমেনশনাল ফিগার, তার মানেই তো আমাদের হচ্ছে রিজিড বডির ক্ষেত্রে যে স্পেসে আমরা যেহেতু বিচার করছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি। জাস্ট ছোট ছোট জায়গাগুলোকে আমি টাচ করার চেষ্টা করেছি। এবার আরো কিছু প্রবলেম আসবো। তো এরকম একটা রয়েছে, বলছে যে এ পার্টিকেল ডেসক্রাইবস a particle describes a central orbit. A particle describes a central orbit r equal to a into 1 minus cos theta under a force directed towards the pole. Under a directed force, তার মানে attracted force, directed force towards pole. এবারে কি বলা হচ্ছে, the apsidal distance from pole will be, the apsidal distance from the pole, the apsidal distance from the pole will be কি হবে, অপশন এ অপশন বি হাফ এ, অপশন সি 2a এবং অপশন ডি আমাদের 3 এরকম দেওয়া আছে। তাহলে কি হবে, আমাদের অ্যাটেন্ডেন্স পজিশনটা আমরা জানি যে ডিউ বাই ডি থিটা কিংবা ডিআর বাই ডি থিটাটা আমাদের 0 হয়। তো সেই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো এবং তার মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এখন যেহেতু আমাদের এখানে পাথটা বলে দেওয়া আছে r equal to a into 1 minus cos theta, তো জাস্ট আমরা কি করতে পারি না, এখান থেকে dr by d থিটাটা ক্যালকুলেট করে নেব এবং সেই dr by d থিটাটা ক্যালকুলেট করে নেওয়ার মাধ্যমে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব। তো চলে যাচ্ছি আমরা ওই প্রবলেমটাতে। তো জাস্ট dr by d থিটা ক্যালকুলেট করব। r equal to a into 1 minus cos theta, তো dr by d theta cos theta ডেরিভেটিভ মাইনাস sin theta, তো মাইনাস এ প্লাস a sin theta আমরা পেলাম। এবার আমরা কি বলবো না, অ্যাটেন অ্যাপস APAC অ্যাটেন অ্যাপস dr by d theta equal to 0, তো dr by d theta 0 হওয়া মানে কি a sin theta equal to 0 হওয়া, তাহলে sin theta equal to 0। তো কি কি পেতে পারি দেখো, sin theta equal to 0, এখান থেকে আমরা থিটার মান বা থিটার ভ্যালু কি কি পেতে পারি। এখন sin theta equal to 0 মানে theta equal to n pi হয়, সবাই আমরা জানি। তো আমরা 0 যেমন হয় একটা, n pi তো হবে, n এর মান 0 হলে 0 হচ্ছে। তো প্রসঙ্গত যদি থিটার মানটা 0 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে তো আমাদের r equal to a, ওটা তো হয়ে যাচ্ছে, r equal to a হয়ে যাবে। আর যদি আমাদের থিটার মানটা পাই হয়, কারণ থিটা equal to n pi, তো তার আমাদের থিটা ইকুয়াল টু n পাই মানে কি 0 প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2 পাই, এইভাবে আমরা পেতে থাকবো। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু চেঞ্জ করা উচিত ছিল,
কোশ্চেনটাতে আমাদের পার্টিকেলটা ইনিশিয়ালি রেস্ট অ্যাট এ বলা উচিত ছিল, এই পয়েন্টে রেস্টে ছিল বলা উচিত। তার কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে যেটা পাচ্ছি dr বাই d থিটা ইকুয়াল টু a sin থিটা এবং ওটাকে 0 করার ফলে থিটা ইকুয়াল টু 0 একটা রেজাল্ট পাচ্ছি। তো থিটা ইকুয়াল টু 0 বসিয়ে দিলে পারে আমাদের আর এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। আর ছেড়ে দাও, 0 তো আর হবে না, ওটা তো অরিজিনে হয়ে যাচ্ছে, ওটা তো আর অ্যাবসেন্ট পজিশন হবে না। তাহলে আমার কোশ্চেন ঠিকই আছে ধরে নিচ্ছি। ইনিশিয়ালি রেস্ট অ্যাট এ ওসব বলার দরকার নেই, যেটা প্রবলেম আছে সেই অনুযায়ী আমাদের ঠিক আছে। তো যদি থিটাটা আমি 0 বসাই, cos 0 আমাদের 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে 1 মাইনাস 1 অর্থাৎ r ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো সেটা ইনিশিয়ালি r ইকুয়াল টু 0 মানে একেবারে অরিজিনে, তো সেটা আমার দরকার নেই। তো অরিজিনে থাকলে আর আমরা ডিসটেন্সটা কোথা থেকে পাবো, ডিসটেন্সটা তো হবে না। তো সেই জন্য আমরা যদি এবার মানগুলো বসাতে থাকি অর্থাৎ পাই কি মাইনাস পাই এগুলো যদি বসাতে থাকি, তো তোমরা সবাই জানো যে cos n পাই ইকুয়াল টু -1 এর হোল টু দি পাওয়ার n, নো ডাউট। তো cos n পাই ইকুয়াল টু -1 এর হোল টু দি পাওয়ার n, দিস মিন্স যদি n ইভেন নাম্বার হয় 1 দেবে, যদি n অড নাম্বার হয় তখন আমাদের -1 দেবে। তো 2 পাই 4 পাই শুধু পাই এগুলো যদি আমরা বসাতে থাকি তো মানগুলো তো আমরা পাবোই। তো আমি যদি এখন অড অর্থাৎ পাই কিংবা 3 পাই এগুলো বসাই, তাহলে কি হবে না -1 এর হোল টু দি পাওয়ার অযুগ্ম সংখ্যা আমাদের অড নাম্বার, তাহলে -1 দেবে। তো এখানে তো মাইনাস অলরেডি আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে। তো r ইকুয়াল টু আমি বলতে পারি a ইনটু 1 প্লাস 1 অর্থাৎ 2a। যদি তুমি 2 পাই বসাও তো cos 2 পাই এর ভ্যালু আবার কি আসবে, cos 2 পাই এর ভ্যালু আসবে আমাদের 1, তাহলে 1 মাইনাস 1 হয়ে গিয়ে আবার 0 হবে। তার মানে 0 আর 2a, এর বাইরে আর কিচ্ছু ভ্যালু পাবো না। থিটার যে কোনো ভ্যালুর জন্য r এর ভ্যালু কিন্তু 0 আর 2a। তো 0 যদি হয় একেবারে সেন্টারে থাকছে তখন আর অ্যাবসলিউট ডিসটেন্সের গল্প নেই। সেই জন্য আমাদের এখানে যে অপশন রয়েছে তার মধ্যে যেখানে 2a অপশনটা রয়েছে সেটাই হবে কারেক্ট অপশন। এটা একটা ম্যাটার গেল। আচ্ছা, এরপর আমি একটা জায়গায় সব রেখেছি আর কি প্রবলেম গুলো। এটা গেল আমাদের অ্যাবসলিউট ডিসটেন্সের উপর, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের আমি মনে হয় এতে আগের বারে দিয়ে দিয়েছি, মানে যে পিডিএফ দিয়েছি তাতে দিয়েছি, দেখবে যে কোনো একটা পার্টিকেল এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay কিংবা কোনো একটা পার্টিকেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই পাথ বরাবর মুভ করছে, তাহলে আমাদের র অফ ফোর্স অর্থাৎ অ্যাসিলারেশনটা কেমন হবে সেই ধরনের কোশ্চেন মনে হয় গত দিনের আমাদের যে পিডিএফ রয়েছে তাতে আমি দিয়েছি। তো চলে যাচ্ছি আমরা নেক্সট একেবারে নতুন অংশে, আমাদের যে নতুন অংশটা আলোচনা করতে বাকি আছে সেই নতুন অংশ। তো নতুন অংশের মধ্যে আমরা যে জায়গাগুলো আলোচনা করব, মূলত আমরা আজকে আলোচনা করব রিজিড বডির ক্ষেত্রে বা রিজিড ডায়নামিক্স এর ক্ষেত্রে। তো রিজিড ডায়নামিক্স এর অংশটা আমরা আজকে স্টার্ট করব। তো রিজিড ডায়নামিক্স এর মধ্যে আমরা যে যে অংশ পড়ব বা যে জায়গাগুলোর উপরে টাচ করব একেবারে সামান্য সামান্য অংশগুলো টাচ করে আসবো। তার মধ্যে আমাদের যে চ্যাপ্টার গুলো দেখতে হবে রয়েছে আমাদের মোমেন্ট, মানে যেটা আমাদের কি বলে ওটাকে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া এটাকে আমরা আলোচনা করব। আমাদের অ্যাকচুয়ালি দুটো বা তিনটে অংশ রয়েছে, মোমেন্ট অফ ইনারশিয়ার অংশ রয়েছে, মোশন ইন টু ডাইমেনশন রয়েছে, তারপর হচ্ছে মোশন অফ এ রিজিড বডি অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস আছে, এবং আরেকটা রয়েছে জেনারেল ইকুয়েশন অফ মোশন, যেটা আমরা বলে থাকি আমাদের ডিআলেমবার্ট যে ইকুয়েশন গুলো রয়েছে সেই ইকুয়েশন থেকে কিছু প্রবলেম। তো প্রথমে আমাদের রয়েছে মোমেন্ট অফ ইনারশিয়া। তো এই মোমেন্ট অফ ইনারশিয়ার মধ্যে আমরা আলোচনা করব, আমি চ্যাপ্টার গুলো আগে লিখে নিই যা যা আলোচনা করব। নেক্সট আমাদের যেটা রয়েছে জেনারেল ইকুয়েশন অফ মোশন, জেনারেল ইকুয়েশন অফ মোশন, মেইনলি এটা হচ্ছে ডিআলেমবার্ট প্রিন্সিপল, ডিআলেমবার্ট প্রিন্সিপল এই অংশটা রয়েছে। তারপর আমাদের রয়েছে মোশন অফ এ রিজিড বডি অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, ফিক্সড অ্যাক্সিস এটা রয়েছে, এবং ফাইনালি আরেকটা চ্যাপ্টার রয়েছে আমাদের, সেটা হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন। মোশন ইন টু ডাইমেনশন। আচ্ছা, দেখা যাচ্ছে তো? নেটওয়ার্ক ইস্যু হয়নি তো আর? না ঠিক আছে। তো আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া, প্রথমে আসছি আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া। তো যখন কোন রিজিড বডি
মুভ করে কোন একটা অ্যাক্সিস এর রেসপেক্টে, তো কোন একটা রিজিড বডি মুভ করছে কোন একটা অ্যাক্সিস এর রেসপেক্ট। তো রিজিড বডি মানে হচ্ছে পার্টিকেলের কালেকশন, অর্থাৎ আমরা ডায়নামিক্স অফ পার্টিকেল পড়েছি, তো অনেক বা ইনফাইনাইট সংখ্যক যে পার্টিকেল তাদের কালেকশন বা তাদের জয়েন্টটা হচ্ছে আমাদের রিজিড বডি। তো ম্যাটেরিয়াল সিস্টেমে প্রত্যেকটা পয়েন্টে একটা করে পজিশন হয়, তো সেই পজিশন গুলো আমরা যদি এখানে ধরে নেই যে এই অ্যাক্সিস থেকে আর বা R1 কি R2, কোনটার ক্ষেত্রে R2, কোনটার ক্ষেত্রে Rn, এবং প্রত্যেকটা যে মাস তাদের প্রত্যেকটা পার্টিকেল তাদের মাস গুলো m1 m2 m3 এইভাবে যদি ধরে নেই আমরা কোঅর্ডিনেট সিস্টেমও ধরতে পারি। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা 3 ডাইমেনশনালে এটাও জানো যে আমরা যখন ডিসটেন্স মেজার করি কোন একটা অ্যাক্সিসের সাপেক্ষে, কোন একটা পয়েন্ট রয়েছে ধরো P, মুভেবল পয়েন্ট xyz, x অ্যাক্সিস থেকে যখন আমরা ডিসটেন্সের কথা বলি তখন সেই ডিসটেন্সটা কি হয় না, x এর পার্টটা থাকে না, x অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা হয়ে যায় আমাদের √y² + z²। ঠিক একই ভাবে y অ্যাক্সিস থেকে তার ডিসটেন্সটা কি থাকে না, y অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা থাকে x² + z², এবং z অ্যাক্সিস থেকে আমাদের থাকে সেটা √x² + y²। এগুলো তোমাদের সবারই জানা আছে। তো বডি যখন মুভ করে একটা অ্যাক্সিসের সাপেক্ষে এই ম্যাটেরিয়াল সিস্টেমে বা রিজিড সিস্টেমে, তখন কি হয় না, তখন সেখানে আমাদের মুভমেন্টের জন্য আমরা একটা ইনার্সিয়া পেয়ে থাকি। ইনার্সিয়া হচ্ছে বাংলায় আমরা বলি জড়তা, ফিজিক্সে পড়েছে। সেটা কার কার উপর নির্ভর করে, সেটা that depends on the distance from the fixed axis and the mass of the particle, অর্থাৎ সেই পয়েন্টে পার্টিকেলের যে মাস এবং ফিক্সড অ্যাক্সিস থেকে তার যে ডিসটেন্স, সেটা আমাদের এক্স অ্যাক্সিস হতে পারে, সেটা আমাদের ওয়াই অ্যাক্সিস হতে পারে। তো সেই ডিসটেন্সটা জেনারেলি আর দিয়ে বলে থাকি, সেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না বলে আমরা জেনারেলি যদি ডিসটেন্সটাকে আর বলি, তাহলে আমাদের কি হয় না, সামেশন m r²। এমটা হচ্ছে যে কোনো পার্টিকেলের মাস, সামেশন m r² মানে টোটাল সাম আপ করলাম যখন, তখন টোটাল বডিটার আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া চলে আসে। তো জেনারেলি আমাদের এখানে যেহেতু 3 ডাইমেনশনালের কথা আমরা বলি, তো 3 ডাইমেনশনালের কথা বললে পারে কি হবে না, এক্ষেত্রে আমাদের তিনটে অ্যাক্সিসের সাপেক্ষেই আমরা কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া পাবো। তাহলে এখানে আমাদের তিনটি মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলবো। মোমেন্ট অফ ইনার্সিয়া about x axis, about y axis and about z axis। এছাড়াও আরো তিনটে জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্সিয়া। যখন প্রোডাক্ট অফ ইনার্সিয়ার কথা বলবো তখন দুটো করে অ্যাক্সিস আমরা একসাথে নেব, yz অর্থাৎ oy oz, zx অর্থাৎ oz ox এবং xy অর্থাৎ ox y, এইভাবে আমরা নেব প্রোডাক্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে। জটিল লাগলেও আমি সাম আপ করবো যখন, তখন দেখবে খুব সোজা হয়ে গেছে। এগুলো না বললে বোঝাতে পারবো না, এটা হচ্ছে সমস্যা। তো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন করছি, তো তখন মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমরা ক্যাপিটাল এ, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ক্যাপিটাল বি এবং জেড অ্যাক্সিসের রেসপেক্টে ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করি। ঠিক একই ভাবে প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো ওয়াই জেড, জেড এক্স এবং এক্স ওয়াই, সেগুলোকে আমরা কি করি না, ডি ই এফ দ্বারা ডিনোট করে থাকি। তো স্বাভাবিকভাবে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলছি, তো মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলা মানে এক্স অ্যাক্সিস থেকে যে ডিসটেন্সটা সেটা আসবে। আমি একটু আগে বললাম যে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা মেজার করি কিভাবে, সামেশন অফ m ইনটু r স্কয়ার, অর্থাৎ মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, পারপেন্ডিকুলার ডিসটেন্স স্কয়ার। তো সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি না, যেটা অ্যাক্সিস, যেটা ফিক্সড লাইন নেব, এক্স অ্যাক্সিস হলে এক্স অ্যাক্সিস থেকে, ওয়াই অ্যাক্সিস হলে ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস হলে জেড অ্যাক্সিস থেকে। তো এক্স অ্যাক্সিস থেকে যখন করছি, তো ইতিমধ্যে আমি লিখে দিয়েছি যে ইন জেনারেল যদি কোনো পয়েন্ট এক্স ওয়াই জেড হয়, এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা হচ্ছে √y² + z²। তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যখন মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলবো, তখন সামেশন m ইনটু √y² + z² হোল স্কয়ার, অর্থাৎ আমরা পাবো y² + z², সামেশন m ইনটু y² + z²। উল্টো দিকে y অ্যাক্সিস এর রেসপেক্টে যখন করব, তখন সামেশন m ইনটু y টা বাদ যাবে, x² + z² এন্ড z অ্যাক্সিস এর রেসপেক্টে যখন নেব তখন m ইনটু x² + y²। তো এইগুলো হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া।
এবার এই মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাগুলো জেনে আমার কি হবে, প্রোডাক্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাগুলো জেনে কি হবে, বিভিন্ন রিজিড বডির ক্ষেত্রে এই মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস বা অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট বা বলে দেওয়া থাকবে কার রেসপেক্টে, সেইগুলোর উপরে কিন্তু আমাদের এমসিকিউ দেওয়া যেতে পারে। সেটা একটা আমরা হয়তো থিন রড নিয়ে নিলাম, কোন একটা দেখা গেল যে 12 লেন্থের রড নিলাম, তারপরে হয়তো দেখা গেল যে একটা সার্কুলার ডিস্ক নিলাম, এই ধরনের যে বিভিন্ন পার্টিকেল গুলো নেব, সেই পার্টিকেল গুলো বা সেই পার্টিকেল নয় সেই রিজিড বডি গুলোর ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বা প্রোডাক্ট অফ ইনার্সিয়া দিয়ে আমরা এমসিকিউ তৈরি করতে পারি। তো সেই জন্য আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া এবং অ্যাজ ওয়েল এজ প্রোডাক্ট অফ ইনার্সিয়ার কথা বলছি। তো ডিটা কি না, প্রোডাক্ট অফ ইনার্সিয়া, প্রোডাক্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওয়াই জেড অ্যাক্সিস, অর্থাৎ এই ক্ষেত্রে হবে সামেশন অফ অ্যাবাউট এক্স ওয়াই করলে ওয়াই জেড আসবে, আর এক্স ওয়াই করলে ওয়াই জেড আসবে, ওয়াই জেড করলে ওয়াই জেড আসবে, মানে আমরা যেটা নেব সেটা হবে। তাহলে অ্যাবাউট এক্স ওয়াই করলে এম এক্স ওয়াই, তবে সম্ভবত এটা হচ্ছে ডিটাকে জেনারেলি আমরা ওয়াই জেড দিয়ে ডিনোট করি, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এবং ও জেড অ্যাক্সিস, এবং ই যেটা কিনা প্রোডাক্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দা অ্যাক্সিস ও এক্স এন্ড ও জেড। তো এটা হবে সামেশন অফ এম ও এক্স ও জেড বলেছি, তাহলে এক্স জেড, এবং ফাইনালি এফ যেটা কিনা প্রোডাক্ট অফ ইনার্সিয়া সেটা হবে সামেশন অফ এম এক্স ওয়াই। এটা হচ্ছে মূল ম্যাটার। তাহলে আমরা কি কি জানলাম, তিনখানা রেজাল্ট, তিনখানা প্রোডাক্ট অফ ইনার্সিয়া এবং তিনখানা মোমেন্ট অফ ইনার্সিয়া, এগুলো আমরা জেনে গেলাম। তাহলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, জেড অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া গুলো এন্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো আমাদের হাতের কাছে রয়েছে। এবারে আমি পার্টিকুলার একটা দেখাই, তারপর বাকিগুলোর ক্ষেত্রে মনে রাখার জন্য একটা ছক আছে সেটা দিয়ে বলে দেবো। তো প্রথমে আসছি যে একটা ইউনিফর্ম রড অফ মাস এম এবং লেন্থটা 2a বলা আছে। ইউনিফর্ম রড মাস এম বলে দেওয়া আছে ক্যাপিটাল এম, এবং আমাদের লেন্থটা 2a বলে দেওয়া আছে। এখানে একটা কথা একটু বলে নিই, যখন আমরা রিজিড বডির ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলের কথা বলছি, তখন টোটাল বডির মাসটা বোঝানোর জন্য আমরা কি করেছি না, বডির মাসটা বোঝানোর জন্য সামেশন এম ইউজ করেছি। আবার আমরা এটাকে এক কাজ করতে পারি, এটা কিন্তু ইন্টিগ্রেশনও করতে পারি, ঠিক আছে। জেনারেলি আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করা মানেও সাম আপ বোঝায়। তো সেই ইন্টিগ্রেশন করলে পারে কি হবে না, সেই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন আসবে, আর এখানে ভেরিয়েবলটা আমাদের যে অ্যাক্সিসের রেসপেক্টে নিচ্ছি তার জন্য আমরা ইউজ করব। তো দেখো প্রবলেম দেখে দেখে বুঝতে পারবে যে সেটা অনেক ক্ষেত্রে আমাদের সিঙ্গেল, অর্থাৎ আমাদের লাইন ইন্টিগ্রাল হতে পারে, ডাবল ইন্টিগ্রাল হতে পারে, সেটা ট্রিপল ইন্টিগ্রাল পর্যন্ত আমাদের আসতে পারে। তো দ্যাট ডিপেন্ডস অন দা প্রবলেম, প্রবলেমের উপর ডিপেন্ড করে আমাদের ডাবল ইন্টিগ্রেশন বা সিঙ্গেল ইন্টিগ্রেশন বা ট্রিপল ইন্টিগ্রেশনের ব্যাপারটা আসবে। তো আমরা আসছি আলোচনা এক এক করে। তো প্রথমেই আমরা নিয়েছি একটা এম মাস এবং 2a লেন্থের একটা ইউনিফর্ম। ইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম মানে হচ্ছে আমরা যদি যে কোনো জায়গা থেকে পার্টিকুলার যে কোনো মানে বডির যে কোনো জায়গা নেই না কেন, সেক্ষেত্রে ডেনসিটিটা সেম হবে, ডেনসিটিটা কিন্তু ডিফারেন্ট হবে না। তো ডেনসিটি সেম হওয়া মানে আমরা বলবো ইউনিফর্ম রড, ইউনিফর্ম বডি, ইউনিফর্ম যা থাকবে তাই, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ডেনসিটিটা সেম থাকবে, কোনো চেঞ্জ। কারণ ডেনসিটির চেঞ্জের সাথে সাথে আমাদের মাসের চেঞ্জ হয়। তোমরা সবাই জানো যে আমাদের ডি ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ডেনসিটি ইকুয়াল টু এম বাই এম মানে মাস, মাস ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম। তো সেখানে ডেনসিটি চেঞ্জ হলে মাস চেঞ্জ হয়ে যাবে, কারণ ডেনসিটি ইনটু ভলিউম হচ্ছে মাস হয়। তো ডেনসিটি চেঞ্জ হলে পরে সেক্ষেত্রে মাসেরও পরিবর্তন হয়ে যাবে। তো আমরা লেন্থটা নিয়েছি 2a, একটা রডের লেন্থ নিয়েছি 2a এবং যার মাসটা হচ্ছে m। তো এর ক্ষেত্রে আমরা দুভাবে ম্যাটারটা ভাবতে পারি। প্রথমত আমরা একটা কাজ করি যে এই যে মিডিল পয়েন্টটাকে যদি আমরা অরিজিন ভাবি, মিডিল পয়েন্টটা অরিজিন ভেবে এখানে যদি আমরা অ্যাক্সিসের কথা ভাবি, এই বরাবর একটা অ্যাক্সিস নিয়ে নিলাম এক্স অ্যাক্সিস, এর উপরে পারপেন্ডিকুলার বরাবর এদিকে আমরা নিয়ে নিলাম কোনো ওয়াই অ্যাক্সিস, এবং এখানে পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস জেড অ্যাক্সিস আমরা নিয়ে নিলাম। তো মিডিল পয়েন্টটা নিয়েছি, তার মানে 2a লেন্থের ছিল, তাহলে এদিকটা a লেন্থ, এদিকটা আমাদের a লেন্থ। এবার একটা মজার ব্যাপার দেখো, আমরা এই এক্স অ্যাক্সিসের উপরে যদি এক্স অ্যাক্সিসের উপর ঠিক না, আমরা যেহেতু যে রডটা নিয়েছি, ইউনিফর্ম রডটা নিয়েছি সেটা 2a লেন্থের এবং তার উপরটাই বা সেটাকেই একটা অ্যাক্সিস হিসাবে ট্রিট করেছি, তাহলে আমাদের রডের উপরে তো যে কোনো পয়েন্ট নিতে হবে। তো রডের উপরে যে কোনো পয়েন্ট নিয়ে নেওয়া মানে কি, এক্স অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট নেওয়া। তাহলে এক্স অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট নেওয়া মানে কি, এক্স এর পার্টটা থাকবে, ওয়াই পার্টটা এবং জেড এর পার্টটা 0 হবে। তো এনি পয়েন্ট আমরা যদি এই জায়গাতে নিয়ে নিই যে একটা পয়েন্ট হচ্ছে যার কোঅর্ডিনেটটা হচ্ছে x 0 0, তার মানে অরিজিন থেকে ডিসটেন্সটা আমরা নিয়েছি x। এবার একটু খেয়াল করো যে আমরা যখন লেন্থটা 2a ছিল তখন তার মাস হচ্ছে ক্যাপিটাল M, তাহলে এখানে আমাদের এক্সট্রা, এখানে লেন্থটা কত,
না এখানে আমরা এই যে বডিটা নিয়েছি, এই যে অংশটা নিয়েছি, এই অংশটা লেন্থ আমি ধরে নিচ্ছি ডেল্টা এক্স। তা ডেল্টা এক্স যদি নেই, তাহলে আমরা যখন সাম আপ করবো, ইন্টিগ্রেশন করব, তখন কিন্তু পুরোটা বুঝিয়ে যাবে। কিভাবে পুরোটা বোঝাবে? পুরো রডটা বোঝানোর জন্য দুভাবে আমরা ভাবতে পারি। এক নম্বর হচ্ছে, যদি আমরা ইন্টিগ্রেশনটা এখানে মাইনাস এ থেকে এ পর্যন্ত নিয়ে নেই এক্স এর ভ্যালুটাকে, তাহলে পুরো রডটা সাম আপ হয়। আবার 2 ইনটু করে যদি ইন্টিগ্রেশন 0 টু এ নেই, তাহলেও কিন্তু আমাদের পুরো রডটা সাম আপ হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাই। তো মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাগুলো আমাদের জানা আছে। এখন যেটা বলছিলাম যে 2a লেন্থের জন্য, 2a লেন্থের জন্য মাসটা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে 1 ইউনিট লেন্থের জন্য কত হবে? 1 ইউনিট লেন্থের জন্য m/2a। তাহলে x বা dx লেন্থের জন্য আমাদের কি হবে? dx লেন্থের জন্য m/2a ইনটু dx। তাহলে এটা হলো মাস। আমরা ইতিমধ্যেই যেটা জেনেছি সেটা হচ্ছে যে সামেশন অফ মাস ইনটু ডিসটেন্স স্কয়ার। সামেশন না করে সেটা আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো মাসটা তো লাগবে, মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, তো মাস পেয়ে গিয়েছি। এবারে ডিসটেন্সের কথা ভাবো। তো ডিসটেন্সের কথা ভাবলে আমাদের কি হচ্ছে? এখানে আমাদের কি, এখানে আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর রয়েছে। তো আমি একটু আগেই বললাম যে কোন পয়েন্টের ডিসটেন্স এক্স অ্যাক্সিস থেকে কি হয়, রুট ওভার অফ ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো এখানে কোঅর্ডিনেটটাই তো আমাদের এক্স কমা জিরো কমা জিরো, তাহলে ওয়াই কোঅর্ডিনেটও জিরো, জেড কোঅর্ডিনেটও জিরো। তাহলে যেহেতু ওয়াই কোঅর্ডিনেট জিরো এবং জেড কোঅর্ডিনেট জিরো, তাহলে আমরা ওখানে বলতে পারি কি ওখানে ডিসটেন্সটা আসলে জিরো হয়ে যাচ্ছে, কারণ এক্স অ্যাক্সিসের উপরেই তো পড়ে রয়েছে। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বের করি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, সেটা তাহলে কি হচ্ছে না, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস ক্যাপিটাল A ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস a টু a m/2a, m/2a এখানে ডিসটেন্স স্কয়ার আসবে ইনটু dx। তো এই ডিসটেন্স স্কয়ারটা তো আমাদের জিরো, কারণ রুট ওভার y স্কয়ার প্লাস z স্কয়ার। তো y ও জিরো, z ও জিরো, তাই এখানে আমাদের টোটালি আমরা অ্যাবাউট x অ্যাক্সিস সেটা পেয়ে গেলাম জিরো। এবার দেখো, যদি আমি অ্যাবাউট y অ্যাক্সিস করতাম, তো অ্যাবাউট y অ্যাক্সিস করা মানে মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমরা ক্যাপিটাল B দিয়ে ডিনোট করব। তো y অ্যাক্সিস করলে সেখানে আমাদের ডিসটেন্সটা কি আসবে? না ডিসটেন্স আসবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস z স্কয়ার। তো রুট ওভার অফ x কম্পোনেন্ট তো আছে, z কম্পোনেন্ট হচ্ছে জিরো, তাহলে এটাকে স্কয়ারিং করলে আমাদের কি আসবে? রুটটা উঠে গিয়ে x স্কয়ার চলে আসবে। তাহলে আমাদের আসবে কত? x স্কয়ার ইনটু dx। তো এটাকে এবার আমরা ইন্টিগ্রেট করব। এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? তো m/2 আমার তো আগে থেকে বাইরে ছিল, x³ এর x স্কয়ার ইন্টিগ্রেশন করলে x³/3 মাইনাস a2a। কিংবা আরেকটা কাজ করতে পারি, এটা যদি নাও করি, তোমরা ইন্টিগ্রেশনে জানো যে মাইনাস a2a f of x dx সমান আমাদের 2 ইনটু 0 টু a f of x dx করতে পারি, ইভেন ফাংশন হবে। হ্যাঁ বলো। এক্স স্কোয়ার না এক্স হবে, কারণ রুট ওভার অফ এক্স স্কোয়ার আছে যে। তাহলে x হবে? না 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 না, ওটা হবে না, ওটা আবার স্কয়ার, ওটা তো ডিসটেন্স। বুঝতে পারছো? আচ্ছা বলুন। মানে ডিসটেন্সটাই তো হবে, ওটার আবার স্কয়ার হবে। এক্স স্কোয়ারই হবে। ঠিকই আছে স্যার, এক্স স্কোয়ারই হবে। ঠিক আছে। তো m/2a 2 ইনটু 0 টু a x স্কয়ার dx করতে পারি। তো এবার আমরা যদি সাম আপ করে ইন্টিগ্রেশনটা করে দেই, কিছুই না, জাস্ট আমাদের কি হচ্ছে না m/a x³/3 0 টু a। তাহলে আমাদের পেয়ে যাব ma³/3 ma³/3। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন জেড অ্যাক্সিস এর রেসপেক্টেও নেব, তখন জেড অ্যাক্সিসে কি হয়? রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, তখন সিমেট্রি একই রকম কেটে যাবে না, এম এম স্কয়ার বাই 2 ma³/3 চলে আসবে। এটা m স্কয়ার c হবে। স্কয়ার হবে তো, এক্স স্কয়ার এ স্কয়ার হবে না স্যার এম এ স্কয়ার হবে। স্যার a স্কয়ার হবে, কারণ a আর x উপরে একটা এ কেটে যাবে নিচ থেকে। হ্যাঁ উপর নিচ থেকে কাটবে। কেটে যাবে। তাহলে আমরা যখন থিন ইউনিফর্ম রড নিলাম, সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া এইভাবে করতে পারি। তো আমাদের, আমি যেটা বলেছিলাম যে আমরা যদি সরাসরি চলে যাই অঙ্কে বা এমসিকিউতে, তখন আমাদের সমস্যা তৈরি হবে। এই জন্য এতটা থিওরি বলা। হয়তো একটা অঙ্ক করতে গিয়ে আমাকে এতটা বকতে হয়েছে, হোক, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার, এই জন্য আমি বললাম। তো ঠিক একইভাবে এটা তাহলে আমাদের সি পেয়ে গেলাম। এবারে যখন তুমি প্রোডাক্ট অফ ইনার্সিয়া বের করবে, ডি ই কিংবা এফ, এগুলো তো অনেকদিন করোনি, ভুলে গেছো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই সেকেন্ড লাইনটায় লিখেছেন m/2 ইনটু 2 ইন্টিগ্রেশন 0 টু a কেন? তোমার এটা কি ছিল? মাইনাস a টু a।
মনে পড়ছে? হ্যাঁ স্যার। তো এটার জন্য করেছি। তো যখন আমরা প্রোডাক্ট অফ ইনার্সিয়ার কথা বলবো, তো প্রোডাক্ট অফ ইনার্সিয়ার কথা বললে আমাদের কি হচ্ছে না, ইন্টিগ্রেশন মাইনাস a to a, তাহলে মাসটা থাকলো, মাসটা m/2a। তখন কি হবে না, প্রথমে যখন d নিয়েছি, d মানে আমাদের yz, তো yz মানে 0 × 0 dx, তো আলটিমেটলি 0। তো এখানে কিন্তু সবগুলোই 0 হবে। তার কারণ কি বলতো, তোমার তো দুটো করে কোঅর্ডিনেট নিতে হচ্ছে। x কে নাও y 0 আছে, x কে নাও z 0 আছে, আবার y z নাও দুজনেই 0 আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু একমাত্র এটা একটা প্রবলেম, যে ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট অফ ইনার্সিয়া কিন্তু সবগুলোই 0। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট অফ ইনার্সিয়া 0 হয়ে গেল। তো আমি যদি কোশ্চেনটা এরকম দেই, যে এইভাবে দিলাম, এরকম বিষয়টা দিয়ে দিলাম। আমি অনেকগুলো জিনিস টাচ করেছি এখানে। y অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া, z অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া, আর y z দুটো অ্যাক্সিস এর রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া। অর্থাৎ আমার এখানে জানার দরকার ছিল b, c এবং y z অ্যাক্সিস, মানে আমাদের হচ্ছে প্রথমটা মানে হচ্ছে d, এই তিনটে রেজাল্ট। তো b এবং c দুজনেই হচ্ছে m²/3 এর সাথে ইকুয়াল, আর d 0 এর সাথে ইকুয়াল। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে এমসিকিউ গুলো রেডি করা যেতে পারে। আমি শুধু y অ্যাক্সিস এর রেসপেক্টও বলতে পারি, আমি দুটোকে জুড়ে দিয়েছি, দুটো আলোচনা করেছি। একটু কঠিন লাগতে পারে, তবে আমার মনে হয় টাচ করা যেতে পারে এইগুলো। এবারে কি হবে, তোমরা এগুলো সব মনে রাখবে পরপর করে। ধরো এরকম দেওয়া আছে রেক্টাঙ্গুলার প্লেট অফ মাস, rectangular plate of mass capital M and length 2a 2b at its center। তাহলে এখানে প্রথমে যোগ করতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া of rectangular plate of mass M and length 2a and 2b at its center। তার মানে এরকম একটা রেক্টাঙ্গুলার প্লেট আছে। তো এই যে মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্ট সেন্টারের রেসপেক্টে, এই সেন্টারের রেসপেক্টে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া গুলো কি কি হবে সেটা তোমাদের বের করে নিতে হবে, আর সেটার উপরে এমসিকিউ রেডি করা যেতে পারে। তো শুধু মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলেছি, প্রোডাক্ট অফ ইনার্সিয়া হতে পারে, অসুবিধা নেই। সেখানে মোমেন্ট অফ ইনার্সিয়া, প্রোডাক্ট অফ ইনার্সিয়া আমরা ক্যালকুলেট করে নিতে পারি। কি আসবে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস, সেটা আসবে আমাদের mv²/3, মনে রেখে দেবে। মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, সেটা আসবে আমাদের m²/3, এবং মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট জেড অ্যাক্সিস, সেটা c সমান আসবে m/3 × a² + b²। খুব সুন্দর রেজাল্ট, মনে রাখা হবে। তো এইগুলোকে তোমাদের কিন্তু সব ক্ষেত্রে
সেটা একটা স্ফিয়ার হোক, সেটা একটা ল্যামিনা হোক, সেটা একটা প্লেট হোক, সেগুলোকে মনে রাখতে হবে। এবং মনে রাখার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দিয়ে দেবো ছবি পরে, সেটা হচ্ছে রাউথ প্রিন্সিপাল বলে একটা আছে, রাউথ থিওরিম বা রাউথ প্রিন্সিপাল, যার মাধ্যমে যে কোনো বডি, যে কোনো রিজিড বডির ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটা খুব সহজে মনে রাখতে পারি। একটা ছক আছে, এই ছকটা দিয়ে দেবো, তার মাধ্যমে মনে রাখতে দেবে। এটা আমাদের একটা পার্ট গেল। এবারে এই মোমেন্ট অফ ইনার্সিয়াতে একটা জিনিস একটু ছোট্ট করে আমি বলবো, কারণ তার উপরে নির্ভর করে আর একটা প্রবলেম আলোচনা করবো, কারণ সেই প্রবলেমটা দিলেও দিতে পারে এমসিকিউ আকারে। আমি তোমাদের এগুলো সব সেন্ড করবো, চিন্তা নেই। তো কি বলা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম সেটা হচ্ছে যে কোনো বডির ক্ষেত্রে অ্যাক্সিস গুলো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস নিয়ে আমরা সেক্ষেত্রে বডির মধ্যেও আমরা ভাবতে পারি। কোন যেমন আমরা লাইনের, যেমন আমরা রডের ক্ষেত্রে করলাম, রড বরাবর এক্স অ্যাক্সিস নিয়েছি, তার পারপেন্ডিকুলার বরাবর ওয়াই এবং জেড অ্যাক্সিস নিয়েছি। তো সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো আমরা বের করতে পারি। এখন আমরা চাইছি যে অ্যাক্সিস গুলোর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বা প্রোডাক্ট অফ ইনার্সিয়া আমাদের জানা আছে ঠিকই, এখন কোন একটা লাইন, সেই লাইনের সাপেক্ষে আমরা যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করি তাহলে আমাদের কি পরিবর্তন, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কিংবা জেড অ্যাক্সিস আমাদের আছে, আমি যেটা খুশি যেদিকে খুশি অ্যাক্সিস নিতে পারি। এখানে আমার ছবি অনুযায়ী, বই অনুযায়ী এটা আছে, তাই এক্স অ্যাক্সিস এটা নিয়েছি, এটা ওয়াই, এটা জেড। তো কোন একটা লাইন যেটা কিনা এই অরিজিন দিয়ে যাবে, ওই এই লাইনের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাই। ভালো করে বুঝো, আমরা কিন্তু এখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে চাই না, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে চাই না, জেড অ্যাক্সিসের রেসপেক্টে চাই না। আমরা চাইছি কোন একটা লাইন পাসেস টু দা সেন্টার, পাসেস টু দা অরিজিন, তার রেসপেক্টে আমরা চাইছি। তো সেটা কি হবে, সেটা আমরা কিভাবে বের করতে পারি? সেটা বের করার জন্য খুব সহজ মেথড, যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এ, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বি, জেড অ্যাক্সিসের রেসপেক্টে যদি সি হয়, প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো যদি ডি এবং ই এবং এফ হয়, তাহলে এই যে লাইনের কথা বলছি, এই লাইনের যদি ডাইরেকশন কোসাইন, এই লাইনের যদি ডাইরেকশন কোসাইন আমাদের জানা থাকে, ডাইরেকশন কোসাইন যদি জানা থাকে এল এম এন, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি হবে না, মোমেন্ট অফ ইনার্সিয়া এটা কি হবে, খুব ইজি ব্যাপার, এ এল স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার প্লাস সি এম স্কোয়ার মাইনাস 2 d mn মাইনাস 2 e n l মাইনাস 2 f l m, এইটি। তাহলে তোমার এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, ইফ দা মোমেন্ট অফ ইনার্সিয়া এন্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া অফ এ রিজিড বডি উইথ রেসপেক্ট টু দা কার্টেসিয়ান অ্যাক্সিস, কারণ কার্টেসিয়ান অ্যাক্সিস বলে দেওয়া মানে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এবং যেমন আমরা প্রোডাক্ট অফ ইনার্সিয়া ডিফাইন করি সেগুলো বলে দেওয়া থাকবে। দেন the moment of inertia about a line বলে একটা লাইন বা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দেওয়া। তাহলে তোমাকে কি করতে হবে, সেই স্ট্রেট লাইন থেকে স্ট্রেট লাইনটির ডাইরেকশন কোসাইন জানতে হবে, আর ডাইরেকশন কোসাইন জানা থাকলেই, অর্থাৎ এলিমেন্ট এর মানটা জানা থাকলেই, আমরা তো এ বি সি ডি ই এফ জানি, বসিয়ে দিলে পরে মোমেন্ট অফ ইনার্সিয়াটা আমরা পেয়ে যাব। এটা একটা ব্যাপার। এরপর এখানে আরেকটা জিনিস একটু এমসিকিউ আকারে আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে ডি ই এফ এর কথা বলছি আমরা, ডি ই এফ প্রোডাক্ট অফ ইনার্সিয়ার কথা বলেছি, তো যদি আমাদের এই প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো ডি ই এবং এফ জিরো হয়ে যায়, বা জিরো হলে কি হয়, জিরো হলে তখন যে অ্যাক্সিস গুলো রেসপেক্ট, অ্যাকচুয়ালি ডি মানে কি, ডি মানে ওয়াই জেড, মানে ও ওয়াই এবং ও জেড অ্যাক্সিসের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া। ই মানে কি, ই মানে আমাদের ওয়াইটা বাদ, অর্থাৎ ও এক্স এবং ও জেড রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া, এবং ঠিক একইভাবে সিমিলার হতে এফ। তো দুটো অ্যাক্সিসের কথা বলা আছে, সেই দুটো অ্যাক্সিস এমন দুটো অ্যাক্সিস যাদের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তো তাদের বলা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। মনে রাখো যে প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো তাদেরকে, তাহলে যে অ্যাক্সিসের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া আমাদের ভ্যানিশ হয়ে যাবে তাকে বলবো আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা একটা ম্যাটার আমাদের গেল। এবারে আরেকটা ব্যাপার বলি, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে
আমি যেমন রাউথস প্রিন্সিপাল দিয়ে বলবো বলেছি, তবুও আমি এখানে একটু মনে রাখার জন্য তোমাদের বলবো, হেমিস্ফেরিক্যাল কোন রিজিড বডির জন্য, অর্থাৎ অর্ধ গোলকাকৃতিক কোন রিজিড বডির ক্ষেত্রে আমাদের শুধুমাত্র মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি হয় সেটার কথা বলবো। অ্যাবাউট এ লাইন, ওই যে সেন্টার দিয়ে যাবে, মানে এই যে যেমন বললাম সেরকমই একটা প্রবলেম, শুধু অ্যাক্সিসের রেসপেক্টে নয়। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হেমিস্ফিয়ার অফ মাস ক্যাপিটাল এম। আমি যেভাবে ডায়নামিক্সটা করাচ্ছি বা এই ডায়নামিক্সটাকে যদি রেডি করতে পারো, আমার মনে হয় 90% আমাদের কিন্তু কভার হয়ে যাবে। মানে ডায়নামিক্স থেকে যা যা আসবে, যদি ছাড়তেও হয় একটা আধটা, আমার তো ফার্স্টটা লক্ষ্য নয়, আমাদের হচ্ছে পাওয়াটা মেন লক্ষ্য। তো সেটাকে আমি বলি বারবার যে আমার 55টা করার লক্ষ্য না, আমার 54টা করার লক্ষ্য হলেই হবে যদি 55টা হয়। তো মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হেমিস্ফিয়ার অফ মাস ক্যাপিটাল এম about any line through its center. তো সেন্টার দিয়ে যাবে যে লাইন, সেই লাইনের রেসপেক্টে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে। আমরা এক্ষুনি যেটা জেনেছি যে মোমেন্ট অফ ইনার্সিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্সিয়া যদি জানা থাকে, মোমেন্ট অফ ইনার্সিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্সিয়া যদি আমাদের জানা থাকে, এবং সেক্ষেত্রে যদি আমাদের লাইন, যে লাইনের রেসপেক্টে মোমেন্ট এন্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়ার কথা বলা হচ্ছে, সেই লাইনের ডাইরেকশন কোসাইন যদি জানা থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করতে পারি। আরে পড়াচ্ছি, বলবি? হ্যাঁ ঠিক আছে, আপাতত ঠিক আছে, কোনো সমস্যা নেই, কালকের মতো আর সমস্যা নেই, আজকে ঠিক আছে। ঠিক আছে, তোকে পরে কল করবো। এখন কাগজপত্র তো নিয়েছে, এবার জানি না। না, এই সোমবার হলে তো আজকে জানা পড়ছে, কালকে হয়ে গেলে মঙ্গল 40,500 মনে নেই। 10 5 মনে নেই, তো পরে বলছি করিনি। হ্যাঁ আচ্ছা, তো এই লাইনটা রেসপেক্টে, এই যে সেন্টার দিয়ে যাচ্ছে যে লাইন, তার রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করতে চাই। কার না, হেমিস্ফিয়ার, যার মাসটা হচ্ছে এম, এবং এনি লাইন এবি রেসপেক্টে করতে চাই। তো এবি রেসপেক্টে করতে গেলে পরে, আমি আগেও বলেছি, আমি কিন্তু সিস্টেমেটিক ওয়েতে এগোচ্ছি, তোমাদের না বোঝার কিছু নেই, কেউ হঠাৎ করে এখন শুরু করলেও পারবে। সেটা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্সিয়া যদি আমাদের জানা থাকে, তাহলেই কিন্তু আমরা পেরে যাব। তো মোমেন্ট অফ ইনার্সিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্সিয়া আমাদের এই হেমিস্ফিয়ারের জন্য তোমাদের জানবে, বা যে রাউথস প্রিন্সিপালটা দেবো সেখান থেকে বের করতে পারবে, তিনটেই সমান। অ্যাবাউট এক্স অ্যাক্সিস, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এবং অ্যাবাউট জেড অ্যাক্সিস, তিনটেই সমান। আমি কোশ্চেন করতে পারি যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হেমিস্ফিয়ার অফ মাস ক্যাপিটাল এম উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস ইজ অপশন এ এত, অপশন বি এত, অপশন সি এত, এইভাবে চারখানা অপশন দিয়ে দেবে। তো কম অংশ পড়াবো বা কম অংশ করতে হবে, কিন্তু তোমাদের ওখান থেকে কোশ্চেন গুলো রেডি করতে হবে। তাহলে এ বি সি এই তিনটে মানে কিন্তু আমাদের হয় 2/5, সম্ভবত 2/5 স্কয়ার, ঠিক আছে, 2/5 এম স্কয়ার, 2/5 এম স্কয়ার, এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া গুলো। এবং 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 আরেকটা ম্যাটার দেখো, যেহেতু এক্স অ্যাক্সিসটা রিমের উপরে রয়েছে, এই যে এর উপরে রয়েছে এক্স অ্যাক্সিসটা, তো তাহলে এই জায়গা থেকে কিন্তু করা যায়। একটু আগে আমরা করেছিলাম যে যখন আমরা 12 লেন্থের একটা রড নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেটটা কি নিয়েছিলাম না, x 0 0। তাহলে দুটো পয়েন্ট যখন 0 হয়ে যাচ্ছে, তুমি প্রোডাক্ট যখনই নাও না কেন, কম্বিনেশন করো না কেন, সেটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে।
অর্থাৎ আমাদের এক্ষেত্রে এ বি সি তিনটের মান যেমন 2/5 এম স্কোয়ার পাচ্ছি, ডি ই এফ এর মানগুলো কিন্তু সবই ভ্যানিশ করে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ডি ই এফ এরা প্রত্যেকেই হচ্ছে জিরোর সাথে ইকুয়াল। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, খুবই ইজি ব্যাপার, খুবই সহজ ব্যাপার। সেটা হচ্ছে যে আমার এই যে লাইনটা রয়েছে, এবি লাইনটা রয়েছে, আমি জানি না এবি লাইন কি, এনি লাইন পাসেস থ্রু অরিজিন বলেছে। তো এনি লাইন পাসেস থ্রু অরিজিন বলা মানে কি 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করবে। তো বা সেন্টার যদি আমি অরিজিন নেই, বা যদি সেন্টার অন্য কিছু থাকে হবে, আমার অসুবিধা কোথায়? আমার তো ডাইরেকশন কোসাইনটা দরকার, আমার তো এলিমেন্ট দরকার। তো আমার যে লাইনই হোক না কেন, আমার ডাইরেকশন কোসাইন হচ্ছে এলিমেন্ট। এক্ষুনি আমি বললাম যে কোন রিজিড বডির ক্ষেত্রে যদি অ্যাক্সিস গুলো রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া সব জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয় না, এ স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার মাইনাস 2 ডি এম এন মাইনাস 2 ই এম এল এন এল মাইনাস 2 এফ এম এন, এগুলো সব বললাম। তো সেখানে আমরা জাস্ট বসিয়ে দেবো। তাহলে এবিসির মান বসিয়ে দেবো, ডিই এফ তো জিরো, তাহলে এগুলো তো আমার আসবেই না, এগুলো তো সব জিরো, সব জিরো। আর আমরা দেখলাম যে এ বি সি এরা প্রত্যেকেই সমান 2/5 এম স্কোয়ার, তাহলে আমি এ বি সি সমান যেহেতু 2/5 এম স্কোয়ার বসিয়ে দিলে ওটা কমন নিয়ে নেবো, কমন নিলে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার পেয়ে যাবো। আর ডাইরেকশন কোসাইনের বর্গের যোগফল কি হয় 1, তাহলে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে গেলাম যে 2/5 এম স্কোয়ার। তাহলে একটা রিজিড বডি আমরা পেলাম, যে ক্ষেত্রে দেখতে পেলাম যে অ্যাক্সিস গুলো রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এবং সেন্টার দিয়ে পাস আউট করছে যে স্ট্রেট লাইন, তার সাপেক্ষে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া দে আর ইকুয়াল, দে আর সেম, দেয়ার ইজ নো চেঞ্জ। এটা একটা কিন্তু ভালো একটা এক্সাম্পল বা ভালো একটা এমসিকিউ আমরা তৈরি করতে পারি যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হেমিস্ফেরিক্যাল উইথ রেসপেক্ট টু এ লাইন passes through the center of the hemisphere is given by, এরকম ভাবে লিখো। হ্যাঁ বলো, কে কি বলছো? কেউ কিছু স্যার বলছো? বলছি এখানে ডিএফ টা 0 হলো কেন আরেকবার বলবেন? ডিএফ, হ্যাঁ ডিইএফ এগুলো 0 হলো কেন? ডিএফ প্রোডাক্ট অফ ইনার্সিয়া। তো একটু আগে এখানে তো কোনো পয়েন্ট নিতে হবে, এর উপরে কোনো পয়েন্ট নিলে বা তোমার বের করে দেখানো আছে, তোমার যদি দেখতে চাও আমি পরে তো পাঠাচ্ছি, দেখবে যে আমরা যখন কোনো পয়েন্ট এক্স ওয়াই এক্স অ্যাক্সিস এর উপর নেই, তখন এক্স, 0, 0, তো প্রোডাক্ট অফ ইনার্সিয়া মানে কি? প্রোডাক্ট অফ ইনার্সিয়া মানে সেখানে মাসটা থাকবে এবং ওই কোঅর্ডিনেট গুলোর গুণফল, অর্থাৎ ডি মানে হচ্ছে কি না, ডি মানে সামেশন অফ এম ইনটু ওয়াই জেড, ই মানে কি না, ই মানে হচ্ছে সামেশন এম ইনটু জেড এক্স, এফ মানে কি না সামেশন অফ এম ইনটু এক্স ওয়াই। তাহলে এখানে ওয়াই জেড কম্পোনেন্ট 0 0 হয়ে যাবে, এক্স জেড কম্পোনেন্ট এক্স থাকবে, জেড 0 0 হয়ে যাবে, এক্স ওয়াই আছে, এক্স আছে, ওয়াই 0, তাহলে 0 হয়ে যাবে, ডি এফ তিনটে 0 হয়ে যাবে। এই সেন্সে কিন্তু পয়েন্টটা অ্যাক্সেস এর উপরে কেন হতে পারে? আমি তোমাদের মনে রাখার জন্য বললাম, এই হেমিস্ফিয়ারের জন্য এরকম ভাবে তো আসবে না। হেমিস্ফিয়ারের জন্য তো তোমার হেমিস্ফিয়ারের উপরে যে কোনো পয়েন্ট নিতে হবে, স্ফেরিক্যাল ব্যাপার আছে। আমি জাস্ট মনে রাখার জন্য যে ডিইএফ কিন্তু 0ই আসবে। আমি এটাকে যেহেতু অ্যাক্সিসটাই লাইন বরাবর নিয়েছি, সেই জন্য তোমাদের যদি প্রথমে 2a লেন্থের রডের জন্য বলেছিলাম, 2a লেন্থের রডের জন্য তো কোনো ডাউট ছিল না, সেখানে আমাদের ওই অ্যাক্সিসের উপরে ছিল পয়েন্টটা, সেখানে এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টটাকে x0 0 নিয়েছিলাম, সেক্ষেত্রে ডিইএফ এবং 0 এসেছিল। আমি সিমিলারিটির কথাটা মনে রাখার জন্য ডিইএফ এর কথা 0 বলেছি। নাহলে কিন্তু তোমাকে এই ক্ষেত্রে মেথড করতে হবে। বলো, এই ক্ষেত্রে তো সব জায়গায় 0 আসবে না, হেমিস্ফিয়ারের উপরে কোনো পয়েন্ট হলে সেখানে তো ডিইএফ টা 0 নাও আসতে পারে, অ্যাক্সেস এর উপরে আসলে 0 আসবে। আসবে না তো, ক্যালকুলেশন করলে 0 আসবে, মানে ফাইনালি 0ই আসবে, কোঅর্ডিনেট 0 আসবে না। আমি তো এখনো বললাম কোঅর্ডিনেট 0 আসবে না, বাট ক্যালকুলেশনের মাধ্যমে ডিএফ এর মানটা 0 হবে, তাই তো? হেমিস্ফিয়ারের উপরেও যে কোনো পয়েন্ট নিলে ক্যালকুলেশন করলে 0ই আসবে ডিইএফ এর ভ্যালুটা। হ্যাঁ, ডিইএফ এর ভ্যালুটা 0ই আসবে, এখানে ক্যালকুলেশন করলে 0 আসবে। আচ্ছা স্যার, আমি দিয়ে দেবো, আমি দেখতে পেয়েছি আছে, হেমিস্ফিয়ারে আছে, আমি দিয়ে দেবো, পেয়েছি, ডিইএফ 0 আছে। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি ভাবে একটু একটু করে বোঝা যাচ্ছে। তো ঠিক একই ভাবে আমাদের আরেকটা জিনিসও আছে, যদি কিউব বলে, কিউব মানে হচ্ছে আমরা একটু আগে যেটা করছিলাম যে রেক্টাঙ্গুলার, তোমার কি বলে জানো, ভুলে যাচ্ছি, রেক্টাঙ্গেলের ক্ষেত্রে করলাম যে 2a লেন্থ এবং 2b লেন্থের ক্ষেত্রে করলাম, ঠিক আছে, 2 এর 3 m স্কয়ার, 2 এর 3 m স্কয়ার করে করলাম না, আর 2 এর 3 m ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার করলাম। তো যদি ওটা আমাদের প্যারালেলোপিপেড হয়ে যায়, প্যারালেলোপিপেড হলে পারে কিন্তু তিনটেই আমাদের আসবে, তিনটেই আমাদের সরি প্যারালেলোপিপেড নয়, যদি আমাদের ওটা কি বলে গো, কিউব হয়ে যায়,
তখন তিনটে আমাদের এ দিয়ে আসবে, তখন ওটা আমরা কিন্তু এই একই রকম হেমিস্ফিয়ারের মতো করেই পাবো। ঠিক আছে, 2 এর 3 এম স্কোয়ার পাবো ক্যাপিটাল এ, বিও পাবো 2 এর 3 এম স্কোয়ার, সিও পাবো 2 এর 3 এম স্কোয়ার, এবং ডিইএফ এগুলো সব আমাদের ভ্যানিশ করে যাবে। ভ্যানিশ করে যাওয়ার ফলে আমরা কোন একটা লাইন বরাবর যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করি, সেক্ষেত্রে সেটাও আমাদের আসবে 2 এর 3 এম স্কোয়ার। এটাও আমি এই গেল এই জায়গাগুলোর উপর। আর একটা আছে প্যারালাল অ্যাক্সিস থিওরি। প্যারালাল অ্যাক্সিস থিওরি না করলে হয়। প্যারালাল অ্যাক্সিস থিওরি মানে কি জানো? মানে হচ্ছে কোন একটা লাইনের রেসপেক্টে আমাদের হয়তো বা কোন একটা অ্যাক্সিসের রেসপেক্টে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া জানা আছে, তাহলে তার প্যারালাল লাইন বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি হবে? খুবই সহজ ব্যাপার, কিছু না, যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা জানা আছে প্লাস মাস ইনটু ওই যে নতুন লাইনটার কথা বলছি তার পারপেন্ডিকুলার ডিসটেন্সের স্কয়ার। যাক, সেটা প্রবলেম ভিত্তিক যদি আসে তখন দেখা যাবে। আপাতত এইটুকু বলে রাখলাম যে কোনো প্যারালাল লাইন বরাবর ধরো একটা কোনো অ্যাক্সিস রেসপেক্টে আমাদের কোন একটা অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানা আছে। তো এর প্যারালাল লাইন বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া পেতে চাই, তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমাদের লাগবে। এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যদি ডি হয়, তাহলে ধরো এর মোমেন্ট অফ ইনার্সিয়া এম স্কয়ার বাই 3 পেয়েছি। কোন একটা ধরে নিচ্ছি যে কোন একটা বডির ক্ষেত্রে এম স্কয়ার বাই 3 পেয়েছি, তাহলে এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে? না এম স্কয়ার বাই 3 এটা তো থাকবে, প্লাস মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, মাস ইনটু ডিসটেন্স স্কয়ার। এটা বলি, এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরি বলা হয়। আচ্ছা, এছাড়াও আমাদের আর একটা জিনিস ছিল, মাসটা হচ্ছে কার মাস নেবেন? মাসটা বডির মাস সবসময় বডি। ঠিক আছে স্যার। আর একটা জিনিস আছে মোমেন্টাল ইলিপসয়েড। মোমেন্টাল ইলিপসয়েড দরকার নেই থাক। মোমেন্টাল ইলিপসয়েড আসলে কি হয় জানো? বলতেও ইচ্ছা যায়, না বললেও সমস্যা। বলছি যখন বলে দিই, এটা হলে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়ার অংশটা হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি ফিজিক্সের মতো করে অ্যাক্সিসটাকে নিচ্ছি। ফিজিক্সে এই দিকটা এক্স অ্যাক্সিস নেওয়া হয়। আচ্ছা, তো এখানে লাইন আছে যার ডাইরেকশন কোসাইন এলিমেন্ট, এবং এর উপরে যে কোনো পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তো কি বলা হচ্ছে না, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যে লাইনের উপরে আছে, তো অ্যাক্সিস গুলোর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো আমাদের জানা আছে। মোমেন্ট অফ ইনার্সিয়া এবিসি, প্রোডাক্ট অফ ইনার্সিয়া ডিইএফ, এগুলো আমাদের জানা আছে। তাহলে এই লাইনটার রেসপেক্টে কি হবে? এ এন স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার মাইনাস 2d কি আছে? 2d lm 2d mn মাইনাস 2e mn nl মাইনাস 2f lm, এটা হয়। তো মোমেন্টাল ইলিপসয়েড কি বলা হচ্ছে না, এই যে লাইনের উপরে পি পয়েন্টটা নিয়েছি, এই পি এর জন্য ওপি যে ডিরেকশনটা পাচ্ছি, ওপি ডিরেকশনটা, এই মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা পেয়েছি সেটাকে যদি আমি আই দিয়ে ডিনোট করি, সেটা কি হবে না ওপি স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি হয় তাহলে পি এর যে লোকাস, দেন locus of P is said to be momental ellipsoid. Momental ellipsoid, ঠিক আছে? তাহলে কি হলো না, আমাদের কোন একটা বডির অ্যাক্সিস গুলো রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এন্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া আর নোন. A line passes through origin
যার ডাইরেকশন কোসাইন গুলো এলএমএন এবং ওই লাইনের উপরে এনি পয়েন্ট হচ্ছে পি, যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। P is moving in such a way that the moment of inertia is inversely proportional to OP square. তাহলে I varies 1 by OP square. I varies 1 by OP square. Then the locus of P is said to be the momental ellipsoid. এরকম ব্যাপারটা আমি এটা বলার পিছনে একটা কারণ আছে, এখান থেকে একটা এমসিকিউ তৈরি করতে পারবো সেই জন্য লিখলাম। তাহলে এই যে কেসটা পেলাম, তাহলে এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া অর্থাৎ এ এল স্কয়ার, এটা প্লাস হবে, আমি ভুল করে লিখেছি, প্লাস বি এম স্কয়ার প্লাস সি এম স্কয়ার মাইনাস 2 ডি এন এল মাইনাস 2 ই এন এল মাইনাস 2 এফ এল এম, এটা ভ্যারিজেস 1 বাই পি স্কয়ার, 1 বাই পি স্কয়ার মানে ওপি স্কয়ার। ওকে, তো এটা তো নিশ্চিত, আমরা ছবিটা পুছে দিয়েছি যে যেহেতু অরিজিন দিয়ে পাস করেছে এবং ডাইরেকশন কোসাইন গুলো এলিমেন্ট জানা আছে, তো আমরা এটা লিখতেই পারি x মাইনাস 0 বাই l, y মাইনাস 0 বাই n, z মাইনাস 0 বাই n বা x বাই l, y বাই n, z বাই n, এটা কিন্তু ইকুয়াল। তো স্বাভাবিকভাবেই এরপর আমরা যেটা করতে পারি, আমাদের কি দেওয়া আছে না ডিসটেন্সটা বলা হচ্ছে ওপি। তাহলে ডিসটেন্সটা যদি ওপি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, এই x ইকুয়ালস টু l ইনটু ওপি, y ইকুয়ালস টু m ইনটু ওপি এবং z ইকুয়াল টু আমরা n ইনটু ওপি লিখতে পারি। তার কারণটা কি না, আমাদের অরিজিন থেকে ডিসটেন্সটার কথা যদি ভাবি, আমাদের তো এগুলো তো r এর সাথে ইকুয়াল হয়, এই রেশিওটা তো r এর সাথে ইকুয়াল, আর মানে কি ওই ডিসটেন্সটা, তো রুট ওভার অফ ওপি স্কয়ার মানে এটা হচ্ছে ওপি আসলে। তাহলে x ইকুয়াল টু l ইনটু ওপি, y ইকুয়াল টু m ইনটু ওপি এন্ড z ইকুয়াল টু হচ্ছে n ইনটু ওপি, এটা আমরা পাচ্ছি। তাহলে কি লিখতে পারি, এখন এই যে ভ্যারিজেস 1 বাই ওপি স্কয়ার ছিল, এখানে আমরা কি করব, ইকুয়ালিটি আনার জন্য কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন আসবে, ইকুয়ালিটি আনার জন্য, তো সেই কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন কে নেব আমরা m এপসাইলন টু দি পাওয়ার 4, এই আকারে নেব m এপসাইলন টু দি পাওয়ার 4। স্পেশালি যেমন তোমরা পড়েছো, দেখবে তোমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি, স্ট্যাটিক্স ইলেকট্রিসিটি মনে হচ্ছিল, স্থির তড়িৎ, সেখানে দেখবে দুটো আধানের মধ্যে কিছু ছিল মনে নেই, যে যে এটা কাজ করে, অ্যাট্রাকশনটা কাজ করে, সেটা হচ্ছে তাদের মাস বা আধানের গুণফলের সাথে সমানুপাতিক ছিল, দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক ছিল, বা তোমার ছিল। তো সেখানে কি করতে, স্পেশালি আমাদের কি করতাম, এই কনস্ট্যান্ট গুলোকে নিতাম। তো এখানে m এপসাইলন টু দি পাওয়ার 4 নিয়েছি, অত জটিল ভাবে মনে রাখা দরকার। তো এই ওপি স্কয়ারটা এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে, a ইনটু l স্কয়ার আছে, তো তাহলে l স্কয়ার ওপি স্কয়ার মানে ভাবতে পারি ওপি হোল স্কয়ার বা l ইনটু ওপি হোল স্কয়ার, l ইনটু ওপি হোল স্কয়ার, b ইনটু m ইনটু ওপি হোল স্কয়ার, এইভাবে তো আমরা সব পেতে থাকবো মানগুলো বসে। তো l ইনটু ওপি মানে x, m ইনটু ওপি মানে y, এগুলো বসিয়ে দিলে আমরা কি পাবো না ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার মাইনাস 2dyz মাইনাস 2ezx মাইনাস 2fxy ইকুয়াল টু m ইনটু এপসাইলন টু দি পাওয়ার 4। তো এই যে স্ট্রাকচারটা, এটা একটা ইলিপসয়েডের মতো আসছে না, ইলিপসয়েডের মতো এসেছে, তাই আমরা এটাকে বলি কিনা মোমেন্টাল ইলিপসয়েড। এখন যে জায়গাটা আমার কোশ্চেনটা আটকে ছিল বা যে জায়গাটা আমি বলতে তোমাদের চাই, সেটা হচ্ছে যে যদি প্রিন্সিপাল অ্যাক্সিস এর রেসপেক্টে আমরা মোমেন্টাল ইলিপসয়েড নেই, তো প্রিন্সিপাল অ্যাক্সিস এর রেসপেক্টে হলে ডি ই এফ এগুলো সব ভ্যানিশ করে যাবে, এবং ভ্যানিশ করে গেলে সেক্ষেত্রে আমরা সুন্দর একটা রেজাল্ট পাবো, এম এ এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস সি জেড স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, m এপসাইলন টু দি পাওয়ার 4 মানে কনস্ট্যান্ট। তাহলে কোন প্রবলেম একটা দেওয়া হলো, সেই প্রবলেমের ক্ষেত্রে যদি মোমেন্টাল ইলিপসয়েড বের করতে দেওয়া হয় উইথ রেসপেক্ট টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস, তখন শুধু আমাদের a b এবং c জানা থাকলে পেয়ে যাবে, কারণ ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। ও গলা ফলা ধরে যাচ্ছে ঠিকঠাক। এই ব্যাপারগুলো আছে, এখান থেকে যা যা এমসিকিউ ছোট ছোট দেওয়া যায়, আমার একটু সময় দেবে, তাড়াহুড়ো করবে না, আমাকে ধরে টুকে রেডি করে তোমাদের দিতে হবে, নাহলে যেমন আছে ছবি তুলে দিয়ে দিতে পারি, কিন্তু একটু রেডি করে দিলে বেটার হয়। আচ্ছা, এবারে আমরা আসছি
আমাদের যেটা লিখেছিলাম ডিআলএমবার্ট প্রিন্সিপালটা, ওই ডিআলএমবার্ট প্রিন্সিপালটা পরে বলবো। ডিআলএমবার্ট প্রিন্সিপালটা না বলে আমরা আরেকটা জিনিস, বেশ ইন্টারেস্টিং জিনিস, যেখান থেকে গতবারও মনে হয় কোশ্চেন এসেছিল, আমার ঠিক এই মুহূর্তে মাথায় নেই, সেই জায়গাটার উপরে একটা প্রবলেমের কথা বলবো। এটা হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন সম্ভবত, তারা আগে খুঁজে নেই, তারপর দেখো এটা করতে গেলে আমাদের যেটা লাগবে বলে নিই, মোশন ইন টু ডাইমেনশন। এটা আমাদের হয়তো ডিআলএমবার্ট প্রিন্সিপালটা লাগলেও লাগতে পারে, লাগবেই ধরে নাও। তো ডিআলএমবার্ট প্রিন্সিপালটা বলেই আমরা বলছি, ডিআলএমবার্ট প্রিন্সিপাল থেকে এমসিকিউ করতে পারবো না, কিন্তু ডিআলএমবার্ট প্রিন্সিপালের কথাটা একটু বলে দিয়ে বলছি। দেখো, যখন টু ডাইমেনশনাল মোশন বা থ্রি ডাইমেনশনাল মোশন যাই বলি, আমি যদি টু ডাইমেনশনাল মোশনের কথাই বলি, তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যখন কোনো বডি থাকছে, রিজিড বডি থাকছে, তো তার উপরে ফোর্স কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাইড হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাইড হবে। তো এক্স অ্যাক্সিস বরাবর যত ফোর্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যত ফোর্স, তাদের আমরা সাম আপ করতে পারি, এবং সেখান থেকে আমরা কি করতে পারি না, সেখান থেকে আমরা রেজাল্টেন্ট ফোর্সটাও ক্যালকুলেট করতে পারি। তো এক্স অ্যাক্সিস বরাবর যত সমস্ত ফোর্স, তাদের আমরা ক্যাপিটাল এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যত সমস্ত ফোর্স, তাদের আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করতে পারি। এখন এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স মানে কি? অ্যাক্সিলারেশন d2x বাই dt2, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স মানে কি? d2y বাই dt। একটা ম্যাটার একটু খেয়াল করতে হবে, যে বডি আছে মানেই শুধু যে আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড করছি বডির উপরে তা নয়, বডির মধ্যে যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড হয়, ইন্টারনাল ফোর্সও সেখানে কাজ করে। তো সেই এক্স অ্যাক্সিস বরাবর ইন্টারনাল ফোর্স গুলোকে যদি আমি ক্যাপিটাল x1, ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল y1 নিই, তাহলে টোটাল ফোর্স কিন্তু এইভাবে আমরা পাবো, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এখানে আমাদের কি হবে না, এর জন্য তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যখন আমি এক্সটার্নাল ফোর্সের কথা বলছি না, তখন তাহলে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স এটা, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স এটা, তাহলে ইকুয়েশন অফ মোশন কি হয়? তোমরা জানো যে যখনই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশনের কথা বলি, তখন ফোর্স আসে। ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আমরা কি বলবো? এক্স অ্যাক্সিস বরাবর মাস এম, এক্স অ্যাক্সিস মাস তো আর চেঞ্জ হবে না, সেটা এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর, তো এম ইনটু এক্স ডবল ডট, সেটা তাহলে কি হবে না, যত সমস্ত ফোর্স কাজ করবে ক্যাপিটাল এক্স এর সামেশন অফ ক্যাপিটাল এক্স। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর এম ওয়াই ডবল ডট, সেটা কি হতে হবে না, সামেশন অফ ক্যাপিটাল ওয়াই, এই আকারে আমরা লিখতে পারি। এবং যখন দুটো পারপেন্ডিকুলার লাইন বরাবর ফোর্স গুলো কাজ করবে, বা দুটো অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বরাবর ফোর্স যখন কাজ করবে একটা বডির উপরে, তখন সেখানে কিন্তু আমাদের একটা মোমেন্টও কাজ করে। তো সেই মোমেন্টের মেজারমেন্ট আমরা কিভাবে করি? মোমেন্টের মেজারমেন্টটা হচ্ছে আমরা ফোর্স ইনটু ডিসটেন্স, এটা দিয়ে আমরা করি। তো ইন জেনারেল আমাদের এখানে মোমেন্টটা কি হবে, যেহেতু দুটো অ্যাক্সিস নিয়েছি, আমাদের থ্রি ডাইমেনশনাল হলে পারে এল নিতাম। তো এল ইকুয়াল টু, জাস্ট মনে রাখবে যে সামেশন অফ এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটা ইনটু ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স, ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স মানে এক্স কোঅর্ডিনেট, মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা ইনটু এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স, এক্স অ্যাক্সিস থেকে কোনো পয়েন্ট এক্স কমা ওয়াই ডিসটেন্স মানে আমাদের ওয়াই আছে। তো এই দুটো, এই তিনটে জিনিস মনে রাখতে হবে, যে ফোর্স এবং আমাদের মোমেন্ট, এইটুকু মনে রাখার চেষ্টা করো। এবার এখানে যেটা দরকার, যেহেতু আমরা টু ডাইমেনশনাল মোশনের কথা বলছি, এখানে আর একটা জিনিস আসবে, যেটা হচ্ছে যে এই যে এটা তো আমাদের কি বললাম, মোমেন্টের কথা বললাম। তো এখানে আমাদের এম আসবে, এমটা আমি লিখতে ভুলে গেছি। তো চেঞ্জ ইন মোমেন্ট, চেঞ্জ ইন মোমেন্ট, ঠিক আছে? তো চেঞ্জ ইন মোমেন্ট, সেটাকে আমরা কি বলবো, মানে অ্যাকচুয়ালি এই যে এল, এটা কি আসবে জানো, এটা কার সাথে সমান হয়, ইকুয়াল হয়, সেটুকু মনে রাখো, কারণ ডিডাকশনটা অনেক বড় হবে। যে এল সমান ক্যাপিটাল এম ইনটু কে স্কয়ার থিটা ডবল ডট, এইটুকু একটু মনে রাখবে, এই এক্সপ্রেশনটা মনে রাখবে, যে মোমেন্ট
L ইকুয়াল টু এম কে স্কোয়ার থিটা ডবল ডট। এই কে স্কোয়ারটা কি বা এম কে স্কোয়ারটা কি? এম কে স্কোয়ারটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট কার সাপেক্ষে? না সেন্টার অফ গ্র্যাভিটি সিজি। আর এই যে কেটা ইউজ করেছি, কে স্কোয়ার তো বলছি ঠিক আছে, কেটা কি না রেডিয়াস অফ জাইরেশন। অনেক জটিল জিনিসে চলে যাচ্ছে, এসব দরকারও হয়তো নেই। রেডিয়াস অফ জাইরেশন এইটা। তো যখন টু ডাইমেনশনাল রিজিড বডির কথা বলছি তখন সেখানে আরেকটা ম্যাটার চলে আসছে। এক্স অ্যাক্সিস বরাবর যখন আমি ফোর্সের কথা বলছি, এক্স অ্যাক্সিস বরাবর যখন আমরা অ্যাসিলারেশনের কথা বলছি, তখন দুটো ম্যাটার আছে। একটা হচ্ছে যদি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স গুলো অর্থাৎ ভেলোসিটি গুলো dx এবং dt, dy বাই dt নেই, dx বাই dt এবং dy বাই dt নেই, তাহলে এক্ষেত্রে আমাদের আরেকটা ম্যাটার আছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। যদি কাইনেটিক এনার্জিটা কি হবে, তো সেই কাইনেটিক এনার্জিটা আমাদের কি হবে না, রিজিড বডির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনজার্ভ করে, অর্থাৎ সব সময় সেম হয়। এবং সেই কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা কি হবে না, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার প্লাস, এটা মনে হয় আগের বারে পড়েছিলাম, আমার ঠিক মনে নেই, এম কে স্কোয়ার থিটা ডবল ডট। এটা থিটা ডট স্কোয়ার, কে স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হচ্ছে এটা। আরেকটা যেটা পড়েছিল আমাদের সম্ভবত আগের বারে যেটা দিয়েছিল, মোমেন্ট অফ মোমেন্টাম, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এরপরে যেটা আমরা মনে রাখবো এক্সপ্রেশন হিসাবে, সেটা হচ্ছে মোমেন্ট অফ মোমেন্টাম। মোমেন্ট, আর একটু বেশি কিছু বলবো না আজকে, মোমেন্ট অফ মোমেন্টাম। জাস্ট এই দুটো এক্সপ্রেশন মনে রাখো, এম ভি ইন্টু স্মল পি প্লাস এম কে স্কোয়ার থিটা। তাহলে একটা হলো আমাদের কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে মোমেন্ট অফ মোমেন্টাম। অ্যাকচুয়ালি এই পি ইন্টু এম ভিটা কি না, সেন্টার অফ গ্র্যাভিটিতে মোমেন্ট অফ মোমেন্টাম, সেটা হচ্ছে এম ভি ইন্টু পি। আর এম কে স্কোয়ার থিটার অর্থ আগেই বলেছি আমরা। তো যে কথা বলছিলাম, আর একটুখানি নেবো, 2-4 মিনিট সময় নেবো, বেশি নেবো না, যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা যখন ফোর্সের কথা বলছি ক্যাপিটাল এক্স, তাহলে কি হচ্ছে না, এম ইন্টু d2x বাই dt, এদের সামেশনটা হচ্ছে টোটাল ফোর্স, এটা আমরা বলেছি। তো তাহলে x ইকুয়াল টু যদি এটা হয়, আমরা তাহলে লিখতে পারি x মাইনাস m ইন্টু d2x বাই dt2 ইকুয়াল টু 0, as well as capital Y into capital Y minus m into d2y by dt2 equal to 0 and z দিয়ে আমাদের আসবে। তো এই তিনটে ইকুয়াল টু 0 হওয়া, অ্যাকচুয়ালি তিনটে ইকুয়েশন আসলে ডিআলম্বার্ট প্রিন্সিপাল থেকে আমরা পাই, যে ইকুইলিব্রিয়ামে থাকলে পার্টিকেলটা বা বডিটা ইকুইলিব্রিয়ামে থাকলে আমাদের কি হবে, ক্যাপিটাল X ইকুয়াল টু এইটা, ক্যাপিটাল Y ইকুয়াল টু m into d2y by dt2 এবং ক্যাপিটাল Z ইকুয়াল টু m into d2z by dt2, এটা আমাদের হয়। জাস্ট ওই রেজাল্টটুকু মনে রাখতে হবে। আর একটি আজকে লাস্ট আমাদের আলোচনা যেটা আমরা করব, সেটার ছবিও তোমাদের দেব, লাস্ট একেবারে লাস্ট আলোচনা, সেটা হচ্ছে যে যদি আমাদের কোনো বডি পার্টিকেল টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে তো বলছি, তো সেক্ষেত্রে আমাদের যখন একটা বডির উপরে আরেকটা বডি থাকে, তখন কি হয় না, সেখানে একটা ফ্রিকশন কাজ করে বা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, একটার উপরে আরেকটা যেমন কাজ করে, যেমন ফ্রিকশনাল ফোর্স কাজ করে ঠিক তেমন ওখানে একটা নরমাল রিঅ্যাকশনও কাজ করে। আর একটা ফ্রিকশন তো কাজ করে, এটা দেরিতে করবে, তার বিপরীত দিকে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে। তো ফ্রিকশনাল ফোর্স আর নরমাল রিঅ্যাকশন, এই দুটো জিনিস জানলে পরে আমাদের যেটা লিখবো আমরা, এইটুকু লিখে রাখো, আর কিছু পড়াবো না আজকে। ইফ আর বি দা normal reaction, if R be the normal reaction, F be the frictional force, এখন অনেক কিছু হয়ে গেল, এখনো পরের সপ্তাহে চলে যাবে ডাইরেক্ট, একটা দিন হলে হয়ে যেতে পারে। frictional force and mu be the
coefficient of friction, then the body will roll, গড়িয়ে গড়িয়ে যাবে। কখন না যদি ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা বেশি হয়ে যায়, if mu greater than f by r, actually f equal to mu1, এটা ইন জেনারেল হয়। তো f by r এর থেকে যদি mu বড় হয় তখন হচ্ছে গড়িয়ে চলবে, রোল করবে, the body will slide if mu less than f by r. 3 number, the body starts sliding or begin sliding if mu equal to f by r. এই তিনটে কেস। আর যেগুলো বলেছি যে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কনজার্ভ করে, আর কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আমরা যেটা বলেছিলাম একটু আগে, অ্যাকচুয়ালি হাফ এন ভি স্কোয়ার প্লাস মনে হয় এন কে স্কোয়ার, তোমার থিটা ডট স্কোয়ার একটা বললাম, থিটা ডবল ডট বললাম, থিটা ডট স্কোয়ার বললাম। এটাকে এইভাবে লেখা যায় হাফ ইনটু এম ইনটু এই এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এইভাবে লেখা যায়। এটাও একটা এক্সপ্রেশন হয়ে থাকে, ঠিক আছে? আমি পাঠিয়ে দিচ্ছি, সব চিন্তা নেই, পাঠিয়ে দেবো। তো এই পর্যন্ত আমরা মোটামুটি ভাবে জানলাম, এই পর্যন্তই থাক, বেশি হয়ে গেলে আবার সমস্যা হবে। আর একটা দিন দুটো দিন যাক, তাহলে আমরা ডায়নামিক্সটা শেষ করে দেবো। একটু একটু করে আমি এখান থেকে ছোট ছোট কোশ্চেন করে দেবো, তোমাদের তো যা যা পাঠিয়েছি সেগুলোকে একটু দেখো, করার চেষ্টা করো। আর কারো কিছু কোশ্চেন থাকলে বলো। আর পরীক্ষায় যে কোশ্চেন দিয়েছিলাম তার 3-4খানা অপশন ভুল ছিল। ভুল ছিল বলতে ওই একবার দিয়ে দেওয়ার পর আর কারেক্ট করা যায় না, এই জন্যই আমার কারেকশন করতে পারি। তোমাদেরকে বললাম যে ম্যানুয়ালি দেখবো, পাঠাও, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ মানে বুঝতে পারোনি, আমাকে কেউ পার্সোনালি পাঠাওনি, সবাই ওই অ্যাপেই পাঠিয়েছে, আমাকে আর পাঠানো। আমি বললাম যে অপশন 4টা ভুল আছে, যদি সেরকম সমস্যা হয় ম্যানুয়ালি আমাকে পাঠাও। মানে শুধু একের দাগের এই অপশন, একের দাগের দুই দাগের এই অপশন গুলো ছিল, ধরো একেরটার ক্ষেত্রে নাম হবে, কিন্তু ওখানে হয়তো অপশন সি বা বি তে হয়তো আমার টাচ করা হয়ে গেছে। তো তোমরা সেটা পাঠাতে পেরেছিল, কেউ পাঠাওনি। যতজন পরীক্ষা দিয়েছো অ্যাপেই দিয়েছো, ভুল অপশন ধরেই তোমাদের রেজাল্ট গুলো এসেছে। ঠিক আছে, এই পর্যন্ত আলোচনা করলাম। বৃষ্টি হচ্ছে, বেরোতে হবে, ওরা বসে আছে, খালি চলবে। ওকে, গুড নাইট। আর একটা জিনিস, এটা হচ্ছে এই উইকে কি এক্সাম নেবে, এই তো বৃহস্পতিবার দিন কি এক্সাম নেবে, এটা তো? আচ্ছা, হ্যাঁ স্যার, এটাই জিজ্ঞেস করতাম। কি নেওয়া যায় বলো তো? কি শেষ হয়েছে আমাদের, যা যা শেষ হয়েছে তা নিয়ে নিয়েছি। নিউমারিক্যাল নিয়ে নিয়েছি, জিওমেট্রি নিয়ে নিয়েছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে নিয়েছি। এবার তাহলে হয়ে যাওয়ার মধ্যে বলো, যদি বা না হওয়ার মধ্যেও বলতে পারো কোনটা দেবে, যদি কোনো পার্ট পড়া থাকে বলো। স্যার ডিনামিক্সটাই নেন। তাই ডিনামিক্স যেটুকু হয়েছে তারপরে নেই, ঠিক বলেছে। 4টা-5টা কোশ্চেন দেবো। ওকে ওকে ওকে, বেটার বেটার। স্যার, হ্যালো স্যার। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার বলছি যে ডিনামিক্সটা একটু পার্ট পার্ট করে নেই, মানে পুরোটা না নিয়ে 2টে চ্যাপ্টার বা 3টে চ্যাপ্টার। পুরোটা বলবো না, আমি প্রথম দিনে যতটা পড়িয়েছিলাম স্যার একটু কতটা পর্যন্ত হবে একটু তাহলে বলে দিন। ওয়ার্ক পাওয়ার এনার্জি, মোশন ইন এ স্ট্রেট লাইন। স্যার আজকের টপিকটা কোন বই পাবো? আজকে আজকে টপিকটা মানে মুভমেন্ট অফ ইনার্সিয়াটা কোন বইয়ে পাবো, কোন বই থেকে পড়বো? রিজিড ডায়নামিক্স এর বই পেতে পারো। রিজিড ডায়নামিক্স এর কোন লেখকের বই আছে তোমাদের?